बारी बारी ओम नमः भगवते वासुदेवाय वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय भगवते वासुदेवाय नमः। राधे कृष्ण गोविंद भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। गौरी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এদিকে খুলনা মা মঙ্গলচণ্ডী পূজা করার জন্য রত রয়েছে, আর ওদিকে ধনপতি সদাগর তার মন্ত্রী সভা করতে নিয়ে নিজ রাজপ্রসাদের দিকে করছে আগমন।
সেনাপতি সভাদর্শন আমি মনস্থির করেছি বহুদিন যাবৎ আমি বাণিজ্য যাত্রায় যাইনি। আমি মনস্থির করেছি আমি অতি শীঘ্রই বাণিজ্য যাত্রায় যাব। তাই তোমরা যাও আমার বাণিজ্য যাত্রার জন্য আমার সপ্তমিকা তৈরি প্রস্তুত করো এবং মনে থাকে যেন যেসব দ্রব্য আমি সিংহল দিতে নিয়ে যাব সেই সব দ্রব্য আমার সপ্তমিকা তৈরিতে তোমরা সাজিয়ে দেবে। ঠিক হবে, তাই হবে মহারাজ, আপনার আজ্ঞা আমাদের শিরোধার্য হয়ে রইল মহারাজ। আমরা চললাম আপনার সপ্তমিকা তৈরি প্রস্তুত করার জন্য এবং সেই সপ্তমিকা তৈরিতে আপনার মনোমতো যে সব দ্রব্য আপনি নিয়ে যাবেন সিংহল দিতে সেই সব দ্রব্য আমরা এখনই প্রস্তুত করছি মহারাজ। আমরা চললাম আপনার সপ্তমিকা তৈরি প্রস্তুত করার জন্য। বাণিজ্য প্রস্তুত করার জন্য সপ্তমিকা তৈরি প্রস্তুত করতে চলে গেলেন। আর এদিকে ধনপতি সদাগরের প্রথম স্ত্রী লহনা তার সঙ্গীদেরকে নিয়ে রাজপ্রসাদের দিকে করছেন আগমন। এবার ভালো ভালো খাবারে এবার ভালো ভালো খাবারে পারে বাচ্চারে আরে বাজে মা পারে ভাই আরে বাজে মা সোনা কানে আরে সাজনি রে বাগালাম ভাদরা বারে ভাই সোনা কানে আরে সাজনি রে বাগালাম ভাদরা
শোনো লোহনা, আমি তোমার কাছে অন্তঃপুরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সঠিক সময়ে তুমি আমার কাছে এসে উপস্থিত হয়েছ লোহনা। শোনো লোহনা, আমরা চিরদিন পূর্বপুরুষ ধরে আমরা বাণিজ্য করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকি। তাই তো আমাকে এইভাবে ঘরে বসে থাকলে চলবে না। তাই তো আমাকে যেতে হবে বাণিজ্য করার জন্য। তাই আমি মনস্থির করেছি অতি শীঘ্রই আমি সিঙ্গল দ্বীপে বাণিজ্য করার জন্য যাব। অবশ্যই দেবতা আমার, অবশ্যই দেবতা আমার, তুমি বাণিজ্য করার জন্য, তার জন্য আমি তোমাকে কোনো দিন নিষেধ করিনি। কিন্তু স্বামী দেবতা আমার, মা মঙ্গল চণ্ডীর দয়ায় আমাদের খুলনা এখন ৫ম মাসের গর্ভবতী। তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তুমি যাবে। এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। এ তুমি কি আনন্দের কথা আমায় শোনালে লোহনা? বহুদিন যাবৎ যে আনন্দের কথা শোনার জন্য আমার কর্ণকুহর অপেক্ষা করে রয়েছে, সেই আনন্দের কথা তুমি আমায় শোনালে। কিন্তু এমন দিনে তুমি সেই আনন্দের কথা শোনালে যে আমি তোমাদের কাছে কিছুতেই থাকতে পারবো না লোহনা। আমাকে যেতেই হবে। তাকে দেখো, আমার সপ্তডিঙ্গা তরি প্রস্তুত হয়ে রয়েছে, আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য লোহনা। আমি তোমাকে এই রাজ্যের ভার অর্পণ করে যাবো লোহনা। কিন্তু আমি খুলনাকে কোথায় দেখতে পাচ্ছি না। খুলনাকে তো আমি দেখতে পাচ্ছি না। ওই যে মহারাজ, খুলনা অন্তঃপুরে মা মঙ্গল চণ্ডীর পূজা করার জন্য রত রয়েছে। বারবার তুমি মা মঙ্গল চণ্ডী বলে কেন আমার কাছে বলছো? আমি শিবের উপাসক, শিব ভিন্ন অন্য কোন দেবতাকে আমি বিশ্বাস করি না। আমি আমার কাছে কিছুতেই মা মঙ্গল চণ্ডীর পূজা হতে দেব না। কোথায় রয়েছে খুলনা? তুমি তোমার এই মা মঙ্গল চণ্ডীর পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার ঘরে পূজা কি করলে স্বামী দেবতা আমার? কি তুমি করলে? শুভ দিনে এমন অশুভে কর্ম করে তুমি বাণিজ্য করতে যাবে, মা মঙ্গল চণ্ডীর ঘটে কেন তুমি বলাফান করলে স্বামী দেবতা আমার? শোনো লোহনা, আমি শিবের উপাসক শৈব, আমি অন্য কোন দেবতাকে বিশ্বাস করি না। কিছুই হবে না আমার, আমি যাব। শোনো লোহনা, আমি তোমাকে আমার রাজ্যের ভার অর্পণ করে দিয়ে যাচ্ছি। আর তুমি খুলনাকে সঠিকভাবে দেখবে, এবং খুলনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত, এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লোহনা, আমি এখন আসি। শোনো খুলনা, চলো বোন, দুঃখ করো না। চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে লাঠি মারার জন্য ধনপতি সদাগরের সপ্তডিঙ্গা তরী সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিঙ্গল দ্বীপের রাজা লুণ্ঠন করে নিয়ে গেছে। ওদিকে ধনপতি সদাগরকে সিঙ্গল দ্বীপের রাজা তার অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। আর এদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম হয়েছে তার শ্রীমন্ত। ওদিকে শ্রীমন্ত আজকে 14 বছর পূর্ণ করেছে। পাঠশালা থেকে সোজা নিজ রাজপ্রসাদের দিকে করছে আগমন। বাড়ি ভাই, ধনে তোমারে কি ভোলা যাই গো, ধনে তোমারে কি ভোলা যাই গো। আকাশের তারা বসে ভাই, আর কি বাবার ধারা
আকাশের তারা চমৎকার ভাই ধারা বলিহারি দাদারে কোনিলে কি গুণা যায় অধনী কোনিলে কি গুণা যায় ধনী তোমারে কি ভোলা যায় ধনী তোমারে কি ভোলা যায় আজ 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে খোঁজা নিজ রাজপ্রসাদের দিকে করেছেন আগমন। আর এই শ্রীমন্তের ভূমিকায় আপনাদের আরো পরিভাষিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হল স্বর্গীয় ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সনাম ধন্য চৌধুরী বিপ্লব সিং সর্দার।
Oh,
দর্শন করলাম না কেননা আমাকে বলবে বেজন্মা তারা তো ঠিকই বলছে তাই তো আজ আমাকে যেমন করে হোক জানতে হবে আমার এই দুই মায়ের মধ্যে কে আমার গর্ভধারিণী মা কোথায় রয়েছে আমার পিতা কে বা আমার পিতা তা আমাকে আজ জানতেই হবে নতুবা আমি কিছুতেই আজ জল পর্যন্ত গ্রহণ করব না কিন্তু মাকে তো আমি দেখতে পাচ্ছি না 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 আমার মা যেখানেই থাক মায়ের কাছে আমি এই দুটি প্রশ্নের উত্তর অবশ্যই নেব প্রতিনিয়ত আমাকে বারবার বেজন্মা সহ্য করতে হচ্ছে আমি আর এই বেজন্মা কথা সহ্য করতে পারবো না আমার পিতা কোথায় তা আমাকে আজকে জানতেই হবে কোথায় রয়েছে মা তুমি আমায় দেখা দাও মা चल बच्चा स्कूल থেকে সোজা ফিরে এসেছি সেই রাজপ্রাসাদে চল বাচ্চা অন্তঃপুরে চল আমি তোর জন্য নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি চল বাচ্চা অন্তঃপুরে চল না মা আমি আজ অন্তঃপুরে কিছুতেই যাব না মা যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও ততক্ষণ পর্যন্ত আমি জল পর্যন্ত গ্রহণ করব না মা ওরে বাচ্চা কেউ কি তোকে কিছু বলেছে বাচ্চা বললো বাচ্চা তুই আমাকে বল আমি তোর দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দেবো চল না বাচ্চা অন্তঃপুরে খেতে খেতে তুই তোর প্রশ্ন আমার কাছে করিস আমি সব প্রশ্নের উত্তর দেবো বাচ্চা না মা বারবার প্রতিনিয়ত তুমি আমাকে আমার কথা এড়িয়ে যাও আজকে আমার দুটো প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে মা নতুবা আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা বলো বাচ্চা তোমার দুটি প্রশ্ন কি কি মাগো আমি জানতে চাই মা তোমাদের দুজনের মধ্যে আমার গর্ভধারিণী মা কে ওরে পুত্র আমি তোর সৎমা খুললো না হলো তোর গর্ভধারিণী মা আমি তোমাকে সত্যি কথাই বলছি বাচ্চা আমি তোমার সৎমা খুললো না হলো তোর গর্ভধারিণী মা আর দ্বিতীয় প্রশ্ন কি বল বাচ্চা
মাগো প্রতিনিয়ত আমি তোদেরকে দুজনকে দেখছি, তোরা মাথায় চিঠিতে সিঁদুর পরে রয়েছিস না, হাতের শাখা রয়েছে, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত আমি আমার পিতাকে দর্শন করতে পারলাম না। বলো মা, বলো মা, আমার পিতাকে, আমার পিতা কোথায় রয়েছে? ওরে পুত্র, ওরে পুত্র, যে প্রশ্নের জন্য আমি ভয়েছিলাম সেই প্রশ্ন আজ তুই করে বসলি বাচ্চা। ওরে পুত্র, তোকে আমি কি বলবো বাচ্চা? যেদিন তুই পঞ্চম মাসের গর্ভে ছিলি সেদিন তোর পিতা সিঙ্গল দ্বীপে বাণিজ্য করার জন্য গেছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি বাচ্চা। কেউ কেউ বলে তার সপ্ত ডিঙ্গা তরি নাকি সমুদ্রে ডুবে গেছে, আবার কেউ কেউ বলে তাকে নাকি অন্ধকার কারাগারের সিঙ্গল দ্বীপের রাজা বন্দী করে রেখেছে। মাগো, মাগো, যে দুঃখ তুমি 14টা বছর মুখে চাপা দিয়ে রেখেছো, যে দুঃখ তুমি আজ পর্যন্ত আমায় বলনি, সেই দুঃখ তুমি আজকে আমার কাছে যখন বলেছো মা, তখন আমি আমার পিতা যদি জীবিত রয়েছে তোমার শীতের সিঁদুর রক্ষার জন্য, আমি আমার মাতৃ দুগ্ধ ঋণ শোধ করার জন্য আমি যাবো মা সিঙ্গল দ্বীপে। তোমার স্বামীকে আমি অবশ্যই ফিরিয়ে আনবো মা, তোমার স্বামীকে আমি অবশ্যই ফিরিয়ে আনবো। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করতে পারি। ওরে পুত্র, ওরে পুত্র, তুই পারবি বাচ্চা এই বয়সে সিঙ্গল দ্বীপে যেতে? তুই যদি আমার কাছে থাকিস আমি ছোট দুঃখ ভুলে যাই বাচ্চা। তোকে ছেড়ে দিয়ে আমি একটা দিনও থাকতে পারবো না বাচ্চা, তোকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারবো না। না মা, না মা, আমার মাতৃ দুগ্ধের ঋণ আমাকে শোধ করতেই হবে মা। আমাকে তোমার শীতের সিঁদুরে রক্ষা করার জন্য আমাকে যেতেই হবে সিঙ্গল দ্বীপে মা। যদি আমার পিতা জীবিত রয়েছে অবশ্যই তাকে আমি তোমার কাছে নিয়ে আসবো মা, অবশ্যই তাকে আমি তোমার কাছে নিয়ে আসবো। মাগো তোমার মনে প্রাণে, ওরে পুত্র, কত ভালো বাসা ওরে পুত্র, তোমারই রোনা পৃথিবীতে তুমি 10 মাস তোর তিন গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছো মা। তোমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করার জন্য আমি যাবো মা। তুমি আশীর্বাদ করো মা, আমি যেন তোমার শীতের সিঁদুর রক্ষা করতে পারি মা, আমি যেন তোমার শীতের সিঁদুর রক্ষা করতে পারি। তোমারই রুনা পৃথিবীতে ওরে বুঝছো, তোকে যে ছাড়তে মন চাইছে না বাচ্চা, তোকে যে ছাড়তে মন চাইছে না, তুই পারবি বাচ্চা সিঙ্গল দ্বীপে যেতে? ওরে সোনা মালিক আমার, তুই যদি আমার কাছে থাকিস আমি যে শত দুঃখ ভুলে যাই বাচ্চা, আমি যে শত দুঃখ ভুলে যাই। পাগল, পাগল জননী আমার, জননী জন্মভূমি স্বর্গ আদি অকি গড়ি অতি, তোমার মুখ দেখি আমিও 14টা বছর রয়েছি মা, কিন্তু প্রতিনিয়ত আমাকে অপমান সহ্য করতে হচ্ছে মা। তাই তো আমাকে যেতেই হবে মা, তাই তো আমাকে যেতেই হবে আমার পিতার খোঁজে। তুমি আমায় আশীর্বাদ করো মা। আয় রে সোনা বুকেতে আয়, আগে রে আয় রে সোনা
আয় নাগে তোরে তোর খুশিতে আমরা খুশি তোর হাসিতে আমরা হাসি তোকে আমরা ভালোবাসি তোমার ধরে আমরা ভালো আমি অতি ধন্য হয়ে যাই না সোনা তুমি আমায় আশীর্বাদ করো না আমি যেন তোমার স্বামীকে আমার পিতাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি না ওরে পুত্র যদি কোনদিন বিপদে পড়িস বাচ্চা তবে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করিস বাচ্চা মা মঙ্গল চণ্ডী অবশ্যই তোমার রক্ষা করবে আসি মা আসি জননী বিদায় ভালো আছে বিদায় কাছে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার পিতাকে উদ্ধারের জন্য সিংহল দ্বীপের দিকে যাত্রা করলেন। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবা তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে বলছে তাই তোমরা অতি সতর্ক হয়ে আমার কাছে প্রহরা দেবে বুঝেছো তো মন্ত্রী সেনাপতি সেনাপতি ওরে মন্ত্রী আমাকে যেতে দাও আমি মহারাজের কাছে যাবো আমি মহারাজের কাছে যাবো না একটি মন্ত্রী সেনাপতি সেনাপতি আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত রাজ্য কমিটি যাও তোমরা দেখে তো কিসের এত চিৎকার মহারাজ এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ তাকে আমরা যখন তার পরিচয় জিজ্ঞাসা করি সে কিছুতেই তার পরিচয় দিতে চাইনি মহারাজ তাই আমরা তাকে আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ আপনি এর পরিচয় জিজ্ঞেস করুন মহারাজ বলো যুবক কিরা তব নাম কোথায় তব ধাম বিবাহিত সিংহল দিকে তব আগমন মহারাজ নাম সীমন্ত ধাম উজ্জয়িনী বাণিজ্য করার লাগে সিংহল দ্বীপে আসিয়াছি আমি বাণিজ্য এই
বয়সে তুমি বাণিজ্য করার জন্য সিংহল নিতে এসেছো? সত্যি করে বলো যুবক, কিবা তোমার পরিচয় কোন রাজ্যের? গুপ্তচর তুমি আমার রাজ্যে ধন সম্পদের লোভে তুমি ছুটে এসেছো আমার রাজ্যে, সত্যি করে বলো, নতুবা নতুবা এর ভয়ারতি হবে ভয়াবহ। মহারাজ আমি যা বলেছি অতি সত্য বলেছি মহারাজ, সত্য বই মিথ্যা বলি মহারাজ। শোনো যুবক, আমার রাজ্যে বাণিজ্য করার জন্য কর দিতে হবে তোমাকে, পারবে তুমি কর দিতে? নিশ্চয়ই দেবো মহারাজ, বাণিজ্য করতে হলে কর আমি অবশ্যই দেবো মহারাজ। কিন্তু কিন্তু শোনো যুবক, তুমি বললে এই মাত্র তুমি নাকি উজ্জয়িনী থেকে এসেছো, বাংলা থেকে এসেছো, বাংলা থেকে যারাই আসে তারা কিছু না কিছু আসছে যে ঘটনা তোমার কাছে বলে। বলো যুবক, তুমি আসার সময় কোনো আশ্চর্যের ঘটনা কি দেখেছো? হ্যাঁ মহারাজ, তুমি সত্যি কথাই বলেছো মহারাজ, আসার সময় সমুদ্রে আমি কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ, আসার সময় সমুদ্রে আমি কমলে কামিনী রূপ দর্শন। সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছো যুবক তুমি? সমুদ্রে কোনোদিন কমল হতে পারে না, তার উপরে আবার তুমি কামিনীর রূপ দর্শন করেছো। এই মিথ্যা কথা তুমি অন্য কাউকে বলবে যুবক? তুমি পারবে আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে? নিশ্চয়ই পারবো মহারাজ। চলুন মহারাজ আমার সঙ্গে সমুদ্রে, আমি নিশ্চয়ই আপনাকে কমলে কামিনী রূপ দর্শন করাবো। চলুন, চলো যুবক, দেখি তুমি কমলে কামিনী রূপ দর্শন যদি আমাকে করাও, তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে ব্যবসা করার অনুমতি দেবো। আর যদি তুমি কমলে কামিনী রূপ দর্শন করাতে না পারো, তাহলে তার পরিণতি হবে ভয়ালো ভয়ঙ্কর, অতি বিপদের পরিণতি তোমার হবে। আমি জানি যুবক, তুমি আমার কাছে ভুরি ভুরি মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি বাংলা থেকে আসনি, তুমি নিশ্চয়ই অন্য কোন রাজ্য থেকে এসেছো আমার রাজ্যের গোপন সম্মান দিতে। সত্যি করে বলো তোমার পরিচয়, নতুবা এর পরিণতি হবে ভয়ানক। এক তো তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো, তারপর আবার তুমি কমলে কামিনী রূপ আমায় দর্শন করাতে পারলে না। শোনো শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই যুবকের গায়ে চালাও বেত্রাঘাত। একে বেত্রাঘাত করতে করতে তুমি যাও উত্তর কথানে, যদি সত্য কথা বলে তবে একে তোমরা ছেড়ে দেবে, নতুবা সত্য কথা যদি না বলে এর কাঁটা বন্ধ তোমরা আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, আমরা একে নিয়ে যাচ্ছি মহারাজ উত্তর মশানে, আমরা একে নিয়ে চললাম উত্তর মশানে। মিথ্যা কথা বলে তুমি রাজার কাছ থেকে রেহাই পাবে না। এখনো সত্যি করে বলো, কিবা তোমার নাম কোথায়, তবু ধান কিবা এসে এসেছো এই সিংহল থেকে? আমি যা বলেছি অতি সত্য বলেছি, সত্য বলে মিথ্যা বলিনি। শোনো শোনো সৈন্যগণ, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি এখানে বাণিজ্য করবো না, আমি ফিরে যাবো আমার মায়ের কাছে। তোমরা আমায় ছেড়ে দাও। আমাদের মহারাজকে তুমি মিথ্যা বলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। ওরে মন্ত্রী ছেড়ে
সত্য বই মিথ্যা একটা কোথাও বলিনি। শোনো শোনো শোনগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। যাও তোমরা উত্তর মশার থেকে জল্লাদকে ডেকে নিয়ে এসো। তুমি সত্য কথা বললে না, মহারাজের আদেশ তুমি সত্য কথা বলো নতুবা আমার সত্যি আজ তোমার রেহাই নেই। তোমার ভাষা বন্ধ আমাকে মহারাজের কাছে নিয়ে যেতে হবে। তুমি আমাকে আজ বেরো না জল্লা, আমি সত্য বই মিথ্যা বলিনি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি চলে যাব আমার মায়ের কাছে। ছেড়ে যাব? কিছুতেই তোমাকে ছেড়ে যাব না। মহারাজের নির্দেশ আমাদেরকে মানতে হবে, তোমার ভাষা বন্ধ আমাদেরকে নিয়ে যেতে হবে। সত্য কথা বললে এখনো তোমার রেহাই রয়েছে, আর যদি সত্য কথা বলে না বলো তাহলে কিন্তু তোমার কাটা বন্ধ আমরা নিয়ে যাবো মহারাজের কাছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। মেরো আমাদের মহারাজকে তুমি মিথ্যা দিয়েছো, মিথ্যা কথা বলেছো, তুমি সমুদ্রে লাগিয়েছ বলে দাবি রেখেছো, কিন্তু আমাদের মহারাজকে তুমি দেখাতে পারলে না। মহারাজের আদেশ তোমার কাটার মতো নিয়ে যাবো আমরা মহারাজের কাছে, কাটার মতো নিয়ে যাবো আমরা মহারাজের কাছে। পরিজল্লাস তোমার হাতে ধরে বিনয় করে বলি জল্লাস, তুমি আমাকে আর বেরো না জল্লাস, তুমি আর আমাকে বেরো না। হাতে ধরি পায়ে পড়ি রে, হাতে ধরি পায়ে হাতে ধরি পায়ে পড়ি সকলের কাছ থেকেই আমি জানতে চেয়েছি তাদের শেষ ইচ্ছা, তাই তোমার কাছ থেকেও আমি জানতে চাই তোমার শেষ ইচ্ছা কি। মনে পড়েছে
আসার সময় আমাকে মা বলেছিল যদি কোনোদিন বিপদে পড়িস বাছা তাহলে তাহলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করিস, সে তোমাকে রক্ষা করবে। ওরে জল্লাদ, আমি একবার আমার মা মঙ্গল চণ্ডীকে প্রাণ ভরে ডাকতে চাই। মা গো, মা গো, মা মঙ্গল চণ্ডী, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি ধরে হাড়ি কাছে তুলে দাও। কি হলো আমার আমার শরীরে সমস্ত কেমন যেন ক্ষীণ হয়ে আছে। শোনো শোনো সৈন্যগণ, এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। যাও তোমরা মহারাজকে বলে দাও আমার শরীরের সমস্ত শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আছে। এই যে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি, এই বুড়ি যেন বিড়ি করে মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। যাও তোমরা মহারাজকে এই সংবাদ দাও এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। এই বুড়ি যেন মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের সমস্ত শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। বলো জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ, আপনার কথা মতো আমি বহু মানুষ হত্যা করেছি মহারাজ, কিন্তু আজকে আমার হাতের থেকে কর্ম খসে পড়ে গেল মহারাজ। আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে মহারাজ। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কেমন যেন বিড়ি করে কি মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আসছে মহারাজ। আমার শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আসছে। এই বুড়ি যে তুই তোর পরিচয় সত্যি করে বল, নতুবা তোকে আমরা এই উত্তর মশানে আজকে বলিয়ে যাব। শালিবা, এই যুবক কিছুই ভুল করে নিয়ে ওকে তোরা ছেড়ে দে, ওর মায়ের কোলে ফিরে যাবে না। ওকে কিছুতেই ছেড়ে দেবো না। ও আমার কাছে মিথ্যা কথা বলেছে। ও আমায় বলেছে ও নাকি সমুদ্রে কমলে কামিনী দর্শন করেছে, কিন্তু আমাকে দর্শন করাতে পারেনি। তাই ওকে আমি হত্যা করার নির্দেশ দিয়েছি। ও
ও যা বলেছে সত্য বলেছে। তোর এই বাপ চক্ষু দিয়ে তুই ছুটে এই কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। শোনো শোনো শোনো, এই বুড়িকে তোমরা হাড়ি কাছে তুলে দাও। আমি নিজে দেখতে দুজনকে এই হত্যা করবো। মহারাজ, এই বুড়িকে আমরা কিছুতেই তুলতে পারছি না হাড়ি কাছে। মহারাজ, আমাদের শরীরটা বড্ড দুর্বল হয়ে আসছে। তোমরা ঠিক বলেছ সৈন্যগণ, আমাকেও কোনো অলৌকিক শক্তি বারবার আঘাত করছে, আমারও শরীর দুর্বল হয়ে আসছে। বলো বলো বুড়ি, কিবা তোমার পরিচয়, কিবা হেতু এখানে তুমি এসেছো বলো। পরিবারটা শালিবান, ওই যুবককে তোরা ছেড়ে দে। ওই যুবক যা বলেছে সত্য বলেছে, ও কমলে কামিনী দর্শন করেছে, কিন্তু তোর এই পাপ চক্ষু দিয়ে তুই কমলে কামিনী কোনদিন দর্শন করতে পারবি না। যদি তোকে কমলে কামিনী দর্শন করতে হয়, তাহলে এই যুবকের হাত ধরে তুই কমলে কামিনী রূপ দর্শন করবি। তুই সত্যি বলছো বুড়ি? তুমি সত্যি বলছো কমলে কামিনী রূপ আমি দর্শন করবো এই যুবকের হাত ধরে? হ্যাঁ, তুমি ওকে ছেড়ে দাও। আর শোনো, অন্ধকার কারাগারে তুমি যত বন্দী রেখেছো সমস্ত বন্দীকে মুক্ত করে দাও। এবং অন্ধকার কারাগারে এই যুবকের পিতাকে তুমি বন্দী করে রেখেছো, তাকে নিয়ে এসো। আজ আমি তাদের পিতা পুত্রে মিলন করিয়ে দিতে চাই। শোনো বুড়ি, তুমি কথা দিয়েছো আমায়, তুমি তোমার কমলে কামিনী রূপ দর্শন দেবে আমায়। নিশ্চয়ই দেবো। তবে যুবককে তুমি ছেড়ে দাও, এদের পিতা পুত্রে তুমি মিলন করিয়ে দাও। অবশ্যই আমি তোমার কমলে কামিনী রূপ দর্শন দেব। ওঠো ওঠো যুবক, আজ আমি তোমায় মুক্তি করে দিলাম। যাও সৈন্যগণ, অন্ধকার কারাগারে সমস্ত বন্দীদের তোমরা মুক্তি করে দেবে। আর এই যুবকের পিতাকে তোমরা নিয়ে আসবে। আজ আমি পিতা পুত্রে মিলন করিয়ে দেব। মহারাজ, আমি তো বেশ ছিলাম মহারাজ অন্ধকার কারাগারে। তবে কেন তুমি আমাকে আজকে উত্তর মশারি নিয়ে এসছো মহারাজ? তুমি আমাকে বেঁচে থাকার অধিকারটুকু দেবে না মহারাজ? তুমি কি আজকে আমাকে প্রাণে মেরে দেবে মহারাজ? না না বন্ধু, আজকে আমি তোমাকে মুক্ত করে দেবো বন্ধু। আজকে আমার কি আনন্দের দিন। আজকে তোমাকে আমি পিতা পুত্রে আমি তোমাদের মিলন করিয়ে দেবো। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি আমাকে কমলে কামিনী রূপ দর্শন দেবে কথা দিয়েছে। কি বললে কমলে কামিনী? আমিও তো আসার সময় কমলে কামিনী দেখতে পেয়েছিলাম। মনে পড়েছে আমার আসার সময় আমি মা মঙ্গল চণ্ডীর ঘটে অহংকারে পদাঘাত করেছিলাম। তাই তো আমার এই পরিণতি। আমাকে মা মঙ্গল চণ্ডীর পুজো করতে হবে। এই বুড়ি যদি তার কমলে কামিনী রূপ দর্শন দেয়, দাও সৈন্যগণ, ওই হাতের শৃঙ্খল মুক্ত করে দাও। আজ আমি ওদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, 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 আমাকে ক্ষমা করে দাও।
गौरी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वात्मे काले द्रव्ये गौरी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः